সুনির্দিষ্ট ইয়ে ছাড়া বলাটা ঠিক না। আরেকটা জিনিস যেটা বাজেভাবে করার চেষ্টা করা হচ্ছে এটা মূলত এই জুলাই চেতনা শব্দটা মূলত আওয়ামীপন্থীরা ব্যবহার করে। কারণ হচ্ছে যে মানে মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধকে তারা যেরকম চেতনায় পর্যবেসিত করেছিল এবং এটাকে একটা ব্যবসার প্রোডাক্ট কিংবা ফ্যাসিবাদের একটা টুলকে তারা বানিয়েছিল, সেটা একটা পাল্টা ইমেজ যদি তারা দাঁড় করাতে না পারে, তাহলে তাদের যে অপকর্মটা, ওই অপকর্মের বৈধতাটা পায় না। জুলাই তো কোনো চেতনা নাই, জুলাই তো সবার। জুলাই তো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট যে গোষ্ঠী, এটা আমাদের সবাই। জুলাই তো হেলাল ভাইরও যেমন, আমারও তেমন, বাকি ভাইদেরও তো তাই। জুলাই তো কারোর জন্য আলাদা কোনো কিছু না, এটা আমাদের সবার। এইখানে আমরা সময় আমাদের যাকে যে ভূমিকায় দায়িত্ব দিয়েছিল ইতিহাসের ওই নির্দিষ্ট সময়, আমরা সেই দায়িত্ব পালন করেছি মাত্র। এখানে আলাদা করে কোনো চেতনাবাজির ব্যাপার তো নাই। এখন এই জুলাই চেতনা ব্যাপারটাই হচ্ছে গিয়া ধরেন একটা কি বলে যে একটা আওয়ামী বয়ান। এটা অনেক সময় ধরেন প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য অনেকে বলেন, কিন্তু যারা বলেন তারা সবাই কি যে এটাকে ঠিক ধারণ করে বলেন ব্যাপারটা আমি এটা মনে করি না। অনেকে ধরেন ঘায়ল করার জন্য একটা ধরেন টুলস লাগে, সেই জন্য হয়তো বা বলেন। কিন্তু জুলাই কোনো চেতনার ব্যাপার না। জুলাই আমি যেটা বুঝি, জুলাই হচ্ছে আমাদের একটা কমিটমেন্টের জায়গায়। জুলাই আমাদেরকে অনেকগুলো দায়িত্ব দিয়ে গেছে। জুলাই যে শহীদরা, আপনি যেটা বলছিলেন যে শহীদরা রাস্তায় নেমেছিল, বন্দুকের গুলির সামনে খালি বুকে দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিল, যে বাংলাদেশের স্বপ্ন তাদের সামনে ছিল যে আমি যদি মরেও যাই, আমি যদি শহীদও হই, ওই বাংলাদেশটা যাতে অর্জন হয়, এটার একটা স্বপ্ন তাদের বুকে ছিল। ওইখানে করার যে দায়িত্ব আমাদের কাছে দিয়ে গেছে, সেই দায়িত্ব আমাদের সবাই মিলে পালন করতে। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবে, এই সংক্রান্ত আরো প্রশ্ন থাকবে। আমি একটু আইজুল বারী হেলাল আপনার কাছে আসতে চাই যে রিকশা থেকে প্রাডো, এই বিতর্কে কি কেবল আসলে রাজনৈতিক বক্তব্য, নাকি আসলে জনগণের ভেতরে জমে থাকা কোনো হতাশার প্রতিফলন আপনি দেখতে পান? আপনার কাছে কি মনে হয়? সংসদে সাধারণত পলিটিক্যাল রেটরিক বা যে কোনো রেটরিককে ওইভাবে মূল্যায়ন করা হয় না। আর যেহেতু আপনি বলেছেন যে খুব সংক্ষিপ্ত আকারে বলতে হবে, সুতরাং রবীন্দ্রনাথের সেই ছোট গল্পের মতো শেষ হইয়া হইল না শেষ, এইভাবে বলতে হবে। আমার কাছে জুলাইটা ছিল একটা ডিস্ট্রাকশন এগেইনস্ট দ্য ফ্যাসিজম। সেখানে আমরা ফ্যাসিজমকে পরাজিত করে এখন আমরা কনস্ট্রাকশন মানে নির্মাণের দিকে চলছি। এই নির্মাণে যারা সরকারি দল, যারা বিরোধী দল, স্বতন্ত্র দল, একটা বহুমুখী রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছে এই সংসদ। সুতরাং জুলাইয়ের মানে 24-এর গণ অভ্যুত্থানের কনক্লুশন হলো জুলাই আন্দোলন। টোটাল 24-এর 17 বছরের কনক্লুশনটা টানলো জুলাই অভ্যুত্থানের মাধ্যমে। এই অভ্যুত্থানের ফলে যে সরকার কাঠামো, বিরোধী দলের কাঠামো, যে সংসদটা তৈরি হয়েছে, এইখানে আমরা এখন নির্মাণের পথে রয়েছি। দেখেন যে 71-এর পরবর্তী যতগুলো সংসদ হয়েছে, আমরা বলি যে সবচেয়ে এনলাইটেন্ড ছিল 79-এর সংসদ, এখানে অনেক ভালো ভালো পার্লামেন্টারিয়ান ছিল। কিন্তু এবারের পার্লামেন্টে নতুন প্রজন্মের একটা আবির্ভাব, অনেক নতুন প্রজন্ম। জেন জিআই তো আমি 8টা তো ওদের সিট আছে, তাছাড়া বিএনপি, জামাত, আরও স্বতন্ত্র থেকেও জেন জির অনেক সেখানে নতুন প্রজন্মের সংসদ। এবং আমি যেমন দীর্ঘদিন রাজনীতি করি, এটা আমার প্রথম সংসদে যাওয়া, নতুন একজন সংসদ। এই যে নতুনের যে সংসদটা, এটা যে এত আর্গুমেন্টস এবং ডিবেটসের মাধ্যমে আমরা সব কিছু সমাধানের পথে চলেছি। দেখেন আমাদের এই সংসদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমরা কিভাবে সংসদটা শুরু করেছি। আমরা জুলাই চেতনাকে কিভাবে বাস্তবায়ন করবো, সেটাও আলোচনার মতো মাধ্যমে রিজলভ করা হচ্ছে। আমাদের অধ্যাদেশগুলো কিভাবে আইন আকারে আনবো, সেটাও সম্পন্ন হয়েছে। সামনে রয়েছে বাজেট। সুতরাং আপনি যদি বলেন যে কে রিক্সা থেকে প্রাডোতে উঠলো, এটা এক ধরনের রেটরিক। যারা সাধারণত আপনার প্রাডো গাড়ি নাই থাকতে পারে, কিন্তু আপনার কোনো বন্ধু তো আপনাকে প্রাডো গাড়িতে চড়াতে পারে। প্রাডো গাড়ির বন্ধু যার প্রাডো আছে, সেখানে বন্ধু হতে পারে না। এইটাকে যদি আপনি মানে টেনে এনে বলেন যে ও প্রাডো গাড়িতে চলে, আগে চলতো রিক্সায়, এইগুলো আমার কাছে সে কথার কথা। এটা ইম্পর্টেন্ট কথা হলো যে বর্তমান যে সরকার কাঠামো, বিরোধী দলের কাঠামো, সংসদ, তারা আমাদের যে ফ্রাজাইল ইকোনমিক্স, আমাদের যে পলিটিক্যাল আনস্টেবিলিটি, আমাদের যে দীর্ঘদিনের যে আপনার একটা বিশৃঙ্খলা, সেইখান থেকে আমরা নতুন বাংলাদেশের দিকে যাচ্ছি। এখন দেখেন
যে প্রধানমন্ত্রী আমরা এই বিষয় নিয়ে আপনার কাছে আবারও আসবো। আমরা একটু যেতে চাই আমাদের অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, আপনার কাছে যেতে চাই। একই বিষয়ের প্রশ্ন, এটা কি আসলে আওয়ামী বয়ান বলবেন, নাকি তাদের যোগ্যতা বলবেন, নাকি আসলে অন্য কিছু বলবেন? এর সঙ্গে আমি একটা সম্পূরক প্রশ্ন জুড়ে দিতে চাই যে সুপ্রিম কোর্টে আমরা দেখতে পেলাম যে বেশ কিছু পদত্যাগের ঘটনা ঘটলো, এটি আসলে কেন ঘটলো? ধন্যবাদ আপনাকে এবং এর সাথে ধন্যবাদ জানাচ্ছি সব আলোচকদেরকে, শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, প্রথমে যেটা বলবো যে রিক্সা থেকে প্রাডো, এটাই আসলে আজিজ ভাই হেলা ভাই বলেছেন যে এই বিষয়টা আসলে পরিষ্কার না যে কিভাবে রিক্সা থেকে প্রাডো এখন পর্যন্ত কোনো প্রমাণ আছে কিনা। সেটা উনি বলেছেন যে বন্ধু হতে পারে, বা আপনি যখন দেখবেন আমরা দেখি অনেক সময় যখন আমাদের সোসাইটিতে কেউ কোনো পদে আসীন হয় তখন অনেক শুভাকাঙ্ক্ষীরা অনেক সময় অনেক উপহার টুপার দিয়ে থাকেন, সে উপহার হতে পারে, এমন হতে পারে। যদি এমন হয় যে না উনি খুব রাতারাতি এটা কিনে ফেলেছেন বা রাতারাতি ভিন্ন উপায়ে এটি অর্জন করেছেন, সেক্ষেত্রে একটি প্রশ্ন থেকে যেতে পারে। আর আপনি যে সম্পূর্ণ প্রস্তুতি করেছেন দেখেন, সেখানে গত পরশুদিন জামাত সমর্থিত 17 জন আইন কর্মকর্তা, 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 10 জন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল তারা পদত্যাগ করেছেন। পদত্যাগকে তারা যে কারণটি দেখিয়েছেন সেটি দেখিয়েছেন যে তারা আমাদের যে সংসদ সচিবালয়ের যে অধ্যাদেশটি সেটি আইন আকারে পাশ হয়নি এবং জুলাই সনদ নিয়ে যে একটি বিতর্ক ছিল সেই দুটি কারণ দেখে ওনারা পদত্যাগ করেছেন। কিন্তু আসলে পেছনে গল্পটি অন্যরকম। সেটি হচ্ছে তারা তাদের যে একটি দলীয় এজেন্ডা ছিল সেই দলীয় এজেন্ডাটি যখন বাস্তবায়ন করতে পারলো না, এবং এখন যেহেতু বর্তমানে বিএনপি নেতৃত্বাধীন সরকার রয়েছেন, জামাত ইসলাম বিরোধী দলের ভূমিকা পালন করছেন, তো সঙ্গত কারণে আইন বিভাগ একটি আলাদা বিভাগ, এখন অ্যাটর্নি জেনারেল অফিস সেটি হচ্ছে সরকার এবং রাষ্ট্রের যে স্বার্থগুলো দেখে। তো সরকার এবং বিরোধী দলকে যখন আপনি আলাদা রোল প্লে করতে হবে, একদম ডিফারেন্ট রোল কিন্তু, তো সেক্ষেত্রে আপনি যদি বিরোধী দলের লোকজন যদি এই অফিসগুলোতে থাকেন তাহলে সেক্ষেত্রে বিভিন্ন রকম রাষ্ট্রীয় গোপনীয়তা থাকে, রাষ্ট্রীয় কিছু পলিসি থাকে, স্ট্র্যাটেজি থাকে। তো যখন তারা বুঝতে পেরেছেন যে সরকার এটি রাষ্ট্রের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে যে এই জায়গাগুলো থেকে বিরোধী দলের সদস্যদেরকে হয়তো বের করে দিতেন, সেই জিনিসটি টের পেয়ে তারা পদত্যাগ করেছেন। কিন্তু পদত্যাগ তারা সেই কারণটা না দেখিয়ে তারা এটিকে একটি রাজনীতি মোড় দিয়েছেন যে এই দুটি কারণে তারা পদত্যাগ করেছেন। আপনি দেখবেন যে তারা 17 জন পদত্যাগ করেছেন। আমার জানা মতে এখনো তাদের অনেকগুলো আইন কর্মকর্তা এখন অফিসে রয়েছেন যারা বিভিন্ন দলের হয়ে বিভিন্ন দলের মাধ্যমে, যেহেতু এই নিয়োগগুলো আপনার একটু পেছনে যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু অ্যাটর্নি জেনারেল অফিসে আইন কর্মকর্তা নিয়োগ হয়, সেখানে বিভিন্ন তখন যেহেতু কোনো নির্দিষ্ট দল ছিল না, বিভিন্ন দলের বিভিন্ন মতবাদের আইনজীবী আইন কর্মকর্তা নিয়োগ হয়েছেন, এবং সেই কারণে এখনো বিভিন্ন দলের মাধ্যমে এখনো জামাত ইসলামের আইন কর্মকর্তারা রয়েছেন যারা এখনো পদত্যাগ করেননি। আমার মনে হচ্ছে তারা যে বক্তব্যটি দিয়েছেন এটি শুধুমাত্র একটি রাজনীতিকরণ ছাড়া আর কোনো বিষয়ই নয়। তারা সরকারের যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে অপসারণ করা হতো, তারা সেই অপসারিত হওয়ার আগে তারা একটি কারণ দেখি তারা পদত্যাগ করেছেন। জি, ধন্যবাদ। আপনার কাছে আসবো আমরা একটু যেতে চাই ডক্টর শাহিদুল হক, আপনার কাছে একটু বলবেন, আপনার কাছে একই যেহেতু আমাদের বিষয় এটা, আমরা শুরুতে একটু এটি নিয়ে একটু শেষ করে যেতে চাই যে জুলাই চেতনা বিক্রি বা রিক্সা থেকে প্রাডো যে বিষয়ে আমরা কথা বলছি, আসলে আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপটে চেতনার চর্চাই কি বেশি, বাস্তবে আসলে সংস্কার বা সুশাসনের ফল কি মানুষ পায়? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে আমার সম্মানিত সকল সহ-আলোচক, দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এখানে মূল একটা বিষয় মনে হয় আমরা একটু মিস করে গেলে সমস্যা হবে, সেটা হচ্ছে চেতনার চর্চা এটা কোনো প্রবলেম না, ঠিক আছে? আপনি গণতান্ত্রিক চেতনা চর্চা করতে পারেন, জাতীয়তাবাদী চেতনা চর্চা করতে পারেন, সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা চর্চা করতে পারেন, আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, চেতনা নিয়ে চর্চা করতে পারেন। চর্চা করা হচ্ছে একটা জিনিস, কিন্তু আমরা যেটা খেয়াল করি একেবারে ইভেন কি পাকিস্তান আমলে 47-এর পরে আমরা দেখছি তখন ইসলামের চেতনাকে তারা ব্যবহার করেছে। তখনকার শাসক গোষ্ঠী ইসলামী চেতনাকে ব্যবহার করছে তাদের সমস্ত ব্যর্থতাকে ঢাকার জন্য, সমস্ত দুর্নীতিকে ঢাকার জন্য, এবং পূর্ব পশ্চিমের মধ্যে যে বৈষম্য সেই বৈষম্যতাকে ঢাকার জন্য তারা ইসলামী চেতনাকে ব্যবহার করছে। আবার আমরা দেখেছি বিগত 17 বছর যখন তারা নির্বাচন ছাড়া ক্ষমতায় টিকে থাকা, জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে এবং থাকতে পেরেছে দীর্ঘকাল, তখন তারা একটা শিল্ড হিসেবে ব্যবহার করেছে মুক্তিযুদ্ধকে। এই যে আপনার ব্যর্থতা, আপনার দুর্নীতি, অদক্ষতাকে ঢাকবার জন্য যদি কোনো একটা চেতনাকে নিয়ে আসেন, কোনো একটা ভালো আদর্শকে নিয়ে আসেন, সেটা আদর্শের দোষ না, আদর্শ চর্চারও সেটা দোষ না। দোষ হচ্ছে সেই ব্যক্তি তিনি এটাকে যে অ্যাবিউজ করছেন, যিনি অপপ্রয়োগ করছেন। আরেকটা কথা, একটা বুকে হাত দিতে আমরা বলি এখানে জুলাই শরীফ যারা আছেন, যে সত্যি কি কিছু হয়নি?
সত্যি সত্যি কি অন্যায্য কিছু পরিবর্তন ঘটে নাই? সবার ঘটে নাই, আপনি ঘটান নাই হয়তো, কিন্তু কেউ না কেউ ঘটিয়েছে না। কেউ না কেউ বাসে চড়তেন, বক্তব্য আছে, যে রিক্সায় চড়তেন, বক্তব্য আছে, তারপর হঠাৎ করে তার এক শুভাকাঙ্ক্ষী এসে হাজির হলো, বিরাট বড় একটা গাড়ি তাকে দিয়ে দিল। যখন আপনি ক্ষমতার কাছাকাছি বা ক্ষমতায় আছেন, তখন যদি আপনি কোনো উপহার পান, সেটা কিন্তু উপঢৌকন কিংবা সেটা ঘুষের পর্যায়ে পড়ে। এটা একটু আমরা ভুলে গেলে কিন্তু আমাদের এই জায়গাটা সমস্যা হবে আর কি। এই বিষয়টা মনে রেখেই আমাদের মনে হচ্ছে যে পুরো বিষয়টা বিশ্লেষণ করতে হবে। আর একটা কথা কি জানেন, এই জুলাই একটা স্পিরিটের একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং একটা ইমপ্লিকেশনের গুরুত্বপূর্ণ জায়গা যেটা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে একটা ব্যবস্থা বদলের কমিটমেন্ট ছিল। ফরিদ যেটা বলছে যে একটা কমিটমেন্ট, সেই কমিটমেন্টের মধ্যে ছিল ব্যবস্থা বদল। আমি শুধু একটি শাসকের পরিবর্তন ঘটাতে পেরেছি, শাসক দলের পরিবর্তন ঘটাতে পেরেছি, কিন্তু পারি নাই আমরা সিস্টেমকে চেঞ্জ করতে এখনো পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জুলাইয়ের চেতনা বিক্রি, রিক্সা থেকে প্রাড়ো, এই ইস্যুতে কথা বলছিলাম। আমরা আবারও আমাদের অতিথিদের কাছে ফিরবো, কিন্তু তার আগে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরছি তখন থাকছে বাকি আলোচনা, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24 চলছে নতুন বাংলাদেশ। আমাদের সঙ্গে আমাদের অতিথিরা রয়েছেন। আমরা একটু অন্য একটা বিষয় আলাপ করতে চাই, বিরোধী দলের বিষয় একটু আলাপ করতে চাই। সেটি হলো যে একদিকে দায়িত্বশীল সংসদে দায়িত্বশীল বিরোধী দলের মতো ভাবমূর্তি গড়ে তুলবার চেষ্টা, অন্যদিকে আবার আন্দোলনমুখী সমর্থকদের প্রত্যাশা মেটানো বা প্রত্যাশা ধরে রাখা, দুটো আসলে একসাথে মিলে বিরোধী দল কেমন করছে আপনার কাছে কি মনে হয়? ফরিদ, আপনার কাছে আসি। জি, ব্যাপারটা হচ্ছে যে দুটো মিলিয়ে করতে আমরা এখনো বাউন্ড, কারণ বাংলাদেশে রাষ্ট্র সংস্কার তো এখনো সম্পন্ন হয়নি, এখনো আমাদের বহু কাজ করা বাকি। আমরা অনেকগুলো কমিটমেন্ট করেছি, অনেকগুলো অঙ্গীকার আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে আছে, আমাদের কিছু যৌথ অঙ্গীকারও আছে। যেমন ভাই বলছিলেন, উনি অবশ্য আরেকটা জায়গাতে দেখছেন, কিন্তু আমি ওনারা যেই কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সেটার মানে লিখিত কিংবা প্রকাশ্য যে বক্তব্য, আমি পেছনের কারণে যেতে চাই না, ধরে নিলাম এই লোকগুলো বিরোধী দলের লোক, খারাপ লোক, এই যে আমি ধরে নিলাম, কিন্তু উনি কি বক্তব্য দিচ্ছেন এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ওনারা সুপ্রিম কোর্ট সচিবালয়ের কথা বলছেন যে এটা করা হয়নি, এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের আইন, আরও একটা কি জুলাই সনদ বাস্তবায়ন, এই তিনটা প্রধানত কারণ ওনারা দেখিয়েছেন। এগুলো তো সত্য, এগুলো তো করা হয়নি, এগুলো তো হচ্ছে না। কিন্তু এইখানে তো আমরা কমিটেড ছিলাম সবাই মিলে যৌথভাবে। তো যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে, এই প্রক্রিয়াটা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত বিরোধী দল হিসেবে আমাদেরকে দুইটা রোলই পালন করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনাটাকে টোটালি পার্লামেন্ট কেন্দ্রিক করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে রাস্তায় যেতে হবে। কারণ বাংলাদেশ এখন ওইখানে আসেনি যে আপনি পার্লামেন্টের মধ্যে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। যদি আমরা প্রপারলি জুলাই সনদ প্রপারলি এবং প্রপার ওয়েতে যদি আমরা এটা বাস্তবায়ন করতে পারি কোনো একটা সময়, তখন হয়তো একটা নিউ সিচুয়েশন ক্রিয়েট করবে। সেইটা করার আগ পর্যন্ত আমাদেরকে রাস্তায় যেতেই হবে। কারণ অনেকগুলো কমিটমেন্ট যেটা সরকারি দল করেছিলেন, এই সুপ্রিম কোর্ট সচিবালয় সহ, ওনারা নিজেরাও একমত ছিলেন, কিন্তু ওনারা করেননি। এটা নিয়ে অবশ্য ওনারা ভিন্ন যুক্তি দেখাচ্ছেন, কিন্তু আমাদের তো মানে পার্লামেন্টের কথা বলার পাশাপাশি রাস্তায় যাওয়া ছাড়া তো জনগণকে ধরে রাখার আর কোনো পথ নেই। ধন্যবাদ। আমি একটু আজল বাড়ি হেলাল আপনার কাছে আসতে চাই। আমরা দেখতে পেয়েছি যে 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য জোট তারা 36 দিনে একটা কর্মসূচি ঘোষণা করেছেন, এবং সেখানে গুরুত্বপূর্ণ যে কর্মসূচিগুলোর কথা বলা হচ্ছে, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদের বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয় এটার মধ্যে থাকছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি এই বিষয়ে বলছি, বিরোধী দল এখানে একটা আওয়ামী মার্কা পলিটিক্স শুরু করেছে। যে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম না যে কনসাসনেস বা চেতনা, এইটাকে আপনার এই চেতনা বা কনসাসনেস, এটা দর্শনের ভাষায় খুবই ইম্পর্টেন্ট। মানুষের ব্যক্তিগত চেতনা থাকে, সামাজিক চেতনা থাকে, বৈশ্বিক চেতনা থাকে, কিন্তু এই মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, সেই চেতনাকে যেমন আওয়ামী লীগ বিভিন্ন সময় ব্যবহার করেছে, অতি ব্যবহারে নষ্ট হয়ে গেছে, ঠিক একইভাবে এই যে আমরা গণভোটটা করলাম আর জুলাই সনদ, আমি যে দুটাকে রিলেট করি এইভাবে, আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন যে গণভোটের রায় হ্যাঁ, তার মানে জুলাই সনদ বাস্তবায়ন করতে আমরা অল আর বাউন্ড, তাই তো? এখন এই বাস্তবায়নটা কিভাবে করতে হবে সেটা জুলাই সনদে পরিষ্কার করে লিখে দিয়েছে, সেই জুলাই সনদ কিভাবে যা লিখে দিয়েছে সেটা
মূল্যায়ন এবং সেটাকে বিল আকারে এনে আইন করা, এর জন্য সংসদ একটা কমিটির আহ্বান জানিয়েছে বিরোধী দল। এবং এত সুন্দর আহ্বান যে সিট বেসিসে না, কে কয়টা সিট বলো সেভাবে কিন্তু কমিটিগুলো হয়। এই যে তাৎক্ষণিক যে কমিটি, আমরা বলেছি এখানে সমান সংখ্যক, আমরা 7 জন, ওরা বিরোধী দল থেকেও 7 জন কমিটি দিয়ে আমরা একটা এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, একটা কমিটি দিয়ে। সেখানে বিরোধী দল আরো নানান রকম যুক্তির তো শেষ নেই, মানুষের যুক্তি দেখাচ্ছে, জুলাই সনদটা বাস্তবায়নকে ডিলে করছে, কারণ এটা নিয়ে পলিটিক্স করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা যেমন পলিটিক্স করতে, এটা নিয়ে পলিটিক্স করতে হবে। সংসদে দেখেন, আপনারা সংসদ অধিবেশন দেখেন, আমিও সংসদে যাই, আপনি বাইরের থেকে আরো সুন্দর দেখেন, ভিতরে বসে আমরা যা শুনতে পাই হচ্ছে আপনার বাইরের থেকে ভালো শুনতে পান। আমি নিজের আমি বিএনপি করি, যদি বিএনপি প্রতি বায়াস তা না ভাই, টোটাল জিনিসটা আপনি যদি অ্যানালাইসিস করেন দেখবেন যে বিরোধী দল কেন এই কমিটিতে লোকদের নাম দিচ্ছে না। আপনি অর্ডিন্যান্স যখন আমরা ওই যে বাস্তবায়ন করা হবে, সেই মানে বিল আকারে আনা হবে, তখন 20টা অর্ডিন্যান্স আমরা আবার ব্যাক করলাম, যেটা আবার পুনর্মূল্যায়ন, সেই কমিটিতে নাম দিয়েছেন। তাও সেখানেও এই বৈষম্য করেছেন কি, জামাতেরই 4 জনের নাম দিয়েছেন, এনসিপির কারো নাম নেই। আমি বলছিলাম যে এনসিপির একজন নাম থাকলে হইতো কি, বিরোধী দলের থেকে দেয়নি। এবার যে 7 জনের কমিটি হবে, 7 জন বিএনপি, 7 জন ওদের বিরোধী দলের, ওইখানে নাম দিচ্ছে না, কারণ এটা জুলাই সনদটাই তো রিজার্ভ ইস্যু হয়ে গেল। রিজার্ভ ইস্যুতে পলিটিক্সটা থাকে না, এটা আপনার আওয়ামী লীগ মার্কের পলিটিক্সটা করছেন। সেজন্য বলছি যে এইটা রাজপথে যে তারা যাবে, যাওয়া স্বাভাবিক, ডেমনস্ট্রেশন পলিটিক্যাল পার্টিদের ডেমোক্রেটিক রাইট, কিন্তু সামাজিক বিশৃঙ্খলা, নৈরাজ্য এইগুলো ঠিক হবে না। এবং এই ডেমনস্ট্রেশন যদি করেন, সংসদে যদি ডেমনস্ট্রেশন করেন, তাহলে সরকার অন্তত সেগুলো কেয়ারফুলি থাকবে, তাহলে সরকারটা ভালো চলবে, এটা বলো। কিন্তু জুলাই সনদকে নিয়ে আপনারা যে পলিটিক্সটা করছেন, এটা কিন্তু আওয়ামী চেতনার মধ্যে যাবে। তাহলে হচ্ছে কি, জুলাই আমাদের মানে বিশেষ 24-এর গণ-অভ্যুত্থান আমাদের অনেকের রক্তের সাথে জড়িত, তাই না? মুক্তিযুদ্ধের পরে যদি কোনো গ্রেট ইভেন্টস থেকে থাকে, 90s মাস মুভমেন্ট বলি আমরা, 69-এর মাস মুভমেন্ট বলি আমরা, আমার এই 24-এ আমরা আপনার কাছে আসবো, বিষয় বিনষ্ট হয়ে যাবে তখন। আপনার কাছে আসবো। আমি একটু ডক্টর শাহিদুল হক রুবেল আপনার কাছে আসতেছি। আজকে জামায়াতের একজন সংসদ সদস্য তিনি বলেছেন যে এবারের বাজেট গরিব মারা বাজেট। আসলে কি এবারের বাজেট আপনার কাছে গরিব মারা বাজেট মনে হয়? ধন্যবাদ। আসলে মানে হেলাল ভাইয়ের সাথে আমার এক্সপিরিয়েন্সটা মিল আছে আর কি। মানে হেলাল ভাইয়ের যখন ছাত্র জীবনে রাজনীতি করতো, ছাত্র দল করতো, আমরা ছাত্র ইউনিয়ন করতাম, আমরা প্রতি বাজেটের আগেই গরিব মারার বাজেট এরকম একটা ফর্মা আমাদের থাকতো, গণবিরোধী বাজেট, গণবিরোধী বাজেট, তারপর দে আগুন দে, গরিব মারার বাজেটে। তো বেসিক্যালি বাংলাদেশে গত 54 বছরের সব বাজেটই গরিব বান্ধব বাজেট ছিল না। এটা হলো এক নম্বর কথা। গরিব বান্ধব বাজেট করে ওঠা আমাদের পক্ষে এখনো সম্ভব হয়নি, এটা মেনে নিতে হবে আর কি। ঠিক আছে, আমরা মুখে অনেক কল্যাণ রাষ্ট্রের কথা বলবো, আমরা মুখে বৈষম্যহীনতার কথা বলবো, আমরা জুলাইয়ের বৈষম্যহীন বাংলাদেশের ব্যানার ব্যবহার করব, আর সেই আন্দোলনের একটা ফলাফলেই আমি এখন হচ্ছে আজকে এই জায়গায় থাকবো, কিন্তু আমি ভুলে যাব আর কি। আর এটা এই জায়গা থেকে পরিবর্তনটা হয় না, এইটা হচ্ছে একটা। কিন্তু তারা আসলে গরিব মারার বাজেট যে বলছে, কি বিষয়, মানে তাদের বিষয়টা কি আর কি, কোন বিষয়ের কারণে এটাকে গরিব মারার বাজেট বলতেছে, এইটা হচ্ছে কিন্তু আমি পরিষ্কার না, বা বাংলাদেশের মানুষ তাদের কাছে পরিষ্কার না। এটা হচ্ছে একটা কথা বলি না আমরা, রেটোরিক। হ্যাঁ, এটা একটা রেটোরিক, বক্তৃতা দিলেন যে এটা গরিব মারার বাজেট আর কি। কিন্তু গরিব আসলে কেন গরিব হইলো, গরিব কিভাবে মারা যাবে এই বাজেটে, সেই জায়গাটা স্পষ্ট করার ক্ষেত্রে আমি মনে করি যে মূল নীতিগত জায়গা আছে, সেই নীতিগত জায়গাতে তাদের দ্বিমত নাই, তাদের ভিন্নতা নাই। ঠিক আছে, অনেক বাণিজ্যিক সিদ্ধান্ত আছে, অনেক বাণিজ্য চুক্তির ব্যাপার স্যাপার আছে, যেগুলোর কারণে হচ্ছে গিয়ে আমার গরিবী বাড়বে, আগামীতে আমার বেকারত্ব বাড়বে আমার। কিন্তু সেই জায়গায় মূলগত জায়গায় বিএনপির সাথে হচ্ছে জামাতের কোনো পার্থক্যের জায়গা নাই। ঠিক আছে, এনসিপিরও নাই। এনসিপি বলবে মধ্যপন্থী, কিন্তু ওর মধ্যপন্থাটা কিন্তু হচ্ছে অর্থনৈতিক দর্শনের ক্ষেত্রে মধ্যপন্থা নয়। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আমরা একটু অ্যাডভোকেট নজরুল ইসলাম আপনার কাছে আসতে চাই যে এবারে বলা হচ্ছে বিরোধী দল
সংসদে এর আগের যে অধিবেশন গিয়েছে সেখানে 4 বার ওয়াকআউট করেছে। এবারে তারা আরো দায়িত্বশীল বিরোধী দলের আচরণ, মানে বিরোধী দলমূলক আচরণ তারা করবে সেরকমটি তারা বলেছে, এবং এখন পর্যন্ত সেই জায়গাতে বা তারা এভাবে মানে যেভাবে চালিয়ে যাচ্ছে এবং রাজপথে যেভাবে কর্মসূচির চেষ্টা চালাচ্ছে, দুটো মিলে আসলে আপনার কাছে কি মনে হয় জামাত আসলে এই কাজটা কতটুকু করতে পারছে, বা জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট? ধন্যবাদ আপনাকে। দেখুন, এবারের সংসদটা একটু ব্যতিক্রমী সংসদ। আপনি দেখবেন যে 220 জনের প্লাস অধিক হচ্ছে প্রথমবারের মতো এমপি হয়েছেন যারা। তো সংসদীয় রীতিনীতি, সংসদের যে প্রণালীবিধি, তারপরে ওগুলা মেনে সংসদ কার্যক্রমে অংশগ্রহণ করা, জামাত আপনারা দেখবেন যে সংসদের থেকে এই বাজেট অধিবেশনে এখন পর্যন্ত আমার মনে হয় ওয়াকআউট তারা করেননি, সেইরকম কোনো ইস্যু আসেনি তারা। আপনি দেখবেন যে জামাত ইসলাম তারা হচ্ছে দেখবেন কথায় কথায় তারা বলে যে আমরা আবার অভ্যুত্থানের ডাক দিব, আবার আমরা বিপ্লবের ডাক দিব। আসলে দেখুন, বিপ্লব কি, এটা কি মানে হাতের মোয়া, মানে মামাবাড়ি আবদার নাকি? মানে ওনারা কথায় কথায় বিপ্লব ডাক দিবেন, মানে এটা কেন বিপ্লব ডাক দিবেন তার কিন্তু কোনো সুনির্দিষ্ট কারণ দেখছেন। উনি ওই একটা কথাই বলেন যে যেটি বারবার উঠে আসছে যে চেতনা, আসলে জুলাই চেতনা আর মুক্তিযুদ্ধের চেতনাকে যদি এক কাজ নিয়ে যায়, আর যদি বারবার আপনি একই কথা বলেন, তাহলে এটা আমি বলবো যে তাদের যে বিরোধী দল সুলভ যে আচরণ, যে সেই মনোভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি বিরোধিতার খাতিরে বিরোধিতা করবেন, বিষয়টা কিন্তু সেটা। আপনি যদি এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিনির্মাণের জন্য আপনার যে ভূমিকা থাকার কথা, আপনি তো সেই জিনিসগুলো আপনি আলোচনা করবেন। আপনি কি করছেন? আপনি দেখবেন যে সংসদে কি নিয়ে আলোচনা হচ্ছে, আপনি দেখবেন যে সংসদে আলোচনা হচ্ছে তাদের, দেখবেন যে এবারেই মনে হয় প্রথমবারের মতো যে সংসদ সদস্যরা গাড়ি চেয়েছেন, তারপরে বাসার ব্যবহার্য জিনিসপত্র চেয়েছেন। এই জিনিসগুলো তো ওনারা জানেন না আসলে সংসদে কি নিয়ে আলোচনা হবে। আপনি দেখবেন যে এবারই মনে হয় প্রথমবার যে একজন সংসদ সদস্যকে তার স্থানীয় এলাকায় সংসদীয় যে অধিক্ষেত্র আছে সেখানে তার একটা অফিস দেওয়া হচ্ছে, কোথায়? উপজেলা পরিষদ অথবা পৌরসভার যে অফিস। আপনি দেখবেন যে এই যে আমি বলবো বিরোধী দল হিসেবে তারা এই দাবিগুলো করেছেন, এটি আমার মনে হয় সংসদীয় রীতির সাথে যায় না। কারণ একজন এমপি যদি এলাকায় তার ওই উপজেলা পরিষদে অথবা পৌরসভার অধীনে যদি অফিস করে, তাহলে সেটি কিন্তু প্রভাবের বাইরে থেকে, যেটা একটা প্রভাব বিস্তার করে। একজন এমপি যদি ওখানে গিয়ে প্রভাব বিস্তার করেন, তাহলে স্থানীয় প্রশাসন তো ঠিকভাবে কাজ করতে পারবে না। আমার মনে হচ্ছে সংসদীয় রীতির সাথে এই জিনিসগুলো যায় না, বিরোধী দল এই জায়গাগুলোতে আসলে কার্যকর ভূমিকা পালন করতে পারে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরবো তখন থাকছে আমাদের বাকি আলোচনার সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছি নিউজ 24, চলছে নতুন বাংলাদেশ, সঙ্গে আছে রিশাদ হাসান। আমরা আজকের যে বিষয় নিয়ে আলাপ করছি, একেবারে আমরা আয়োজনের শেষ পর্যায়ে আছে। আমরা একটা প্রশ্নই সবাইকে করবো, আমরা আশা করব যে সবার কাছে খুব সংক্ষেপে এই উত্তরটা চাইবো। আমরা একটু প্রথমে আইজুল বাড়ি হেলাল, দুঃখিত, তার কাছে যেতে চাই। জুলাইয়ের শহীদ ও আহতদের স্বপ্নের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের বাস্তবতার মধ্যে পার্থক্য আছে কি? কোনো স্বপ্ন বাস্তবায়ন 4 মাসে হয় বা 4 দিনে হয়, এটা তো আর ওই স্বপ্ন না যে সকালে উঠে স্বপ্ন দেখলাম আমি খুলনায় যাব, 1 সেকেন্ড 3 ঘন্টায় চলে গেলাম। এটা তো একটা বিশাল স্বপ্ন। সেই স্বপ্নের প্রথমে আপনার স্বপ্ন থেকে মানুষের চিন্তার উদ্রেক হয়, এই চিন্তা থেকে তারপরে মানুষ উদ্যোগী হয়ে হাট পরিশ্রম করতে, তাহলে স্বপ্ন বাস্তবায়ন হয়। সুতরাং এই 4 মাসে অন্তত আমরা জুলাই শহীদদের যে স্বপ্ন ছিল যে নতুন করে বাংলাদেশের ফ্যাসিবাদ না হোক, নতুন এবং বাংলাদেশ আপনার একটা উন্নতির দিকে এগিয়ে যাক, সেইটা আমরা যাচ্ছি কিনা। আমাদের যে প্রধান শত্রু দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা কাজ করছি কিনা। যেহেতু আপনি এই 4 মাসের সরকারকে দেখবেন যে কোনো সরকারের মন্ত্রিসভা বা এমপি বা আমাদের বিরোধী সবাই মিলে এইখানে দুর্নীতির কোনো কথা এখনো আপনি বলতে পারবেন না। অর্থাৎ যে দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়া মূল আমাদের উদ্দেশ্য। জুলাই চেতনার যত উদ্দেশ্য আছে তার একটা প্রধান উদ্দেশ্য আমার দৃষ্টিতে যে করাপশন ফ্রি সোসাইটি। করাপশন ফ্রি তো টোটালি বলো, করাপশনকে আপনি নাগাল টেনে ধরতে পারবেন। সেই দুর্নীতির আমাদের সরকারের, বর্তমান সরকারের এবং এমপিদেরও এবং আপনার অন্য কর্মকর্তাদেরও এখনো তেমন